পানি নিয়ে অনিশ্চয়তা কাটছে না রংপুর তিস্তা ব্যারেজে 450 কোটি টাকা ব্যয়ের পর সেচ সম্প্রসারণ প্রকল্প পরিত্যক্ত, হাতে নেওয়া হয়েছে নতুন প্রকল্প। সুনামগঞ্জের হাওরে এবারও বোরো মৌসুমে শ্রমিক সংকট, বিপাকী কৃষক। ব্যাপক আবাদ ও মজুরি কমই সংকটের কারণ বলছেন কৃষি কর্মকর্তা। মানবেতর জীবন আর অমানসিক পরিশ্রমে দিন কাটছে বিভিন্ন দেশে পাড়ি জমানো লাখ লাখ বাংলাদেশির। দালাল চক্রের কারণে বিপাকে অনেকে। এবং ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে বঙ্গবন্ধু প্যাভিলিয়ন, আরও তথ্য সমৃদ্ধ করার পরামর্শ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন সবার বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। দেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প তিস্তা ব্যারেজে কাটেনি পানির অনিশ্চয়তা। 450 কোটি টাকা ব্যয়ের পরও কাজে আসেনি সেচ প্রকল্প বগুড়া পর্যন্ত সম্প্রসারণের উদ্যোগ। এবার 900 কোটি টাকার আরেকটি প্রকল্প প্রণয়নের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। গত বছরও 20,000 হেক্টর জমিতে সেচ দেওয়ার লক্ষ্যমাত্রা পূরণ হয়নি, অথচ নতুন এই প্রকল্পে 1 লাখ হেক্টরে সেচ দেওয়া যাবে বলে দাবি প্রধান প্রকৌশলীর। রতন সরকারের রিপোর্ট। দেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এখনই পানি শূন্য। উজানে ভারতের গজলডোবা ব্যারেজের সমস্ত জলকপাট বন্ধ থাকায় চোয়ানো কিছু পানি আসছে এপারে। ফেব্রুয়ারিতে প্রবাহ 1.5-2 কিউসেকে নেমে যায়। এই বাস্তবতায় প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে বগুড়া ক্যানেল সম্প্রসারণে 600 কোটি টাকার যে কাজ শুরু হয়েছিল সেটি শেষ না করে পরিত্যক্ত হয়েছে গত জুন মাসে। পানির অনিশ্চয়তা সত্ত্বেও এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে সম্প্রসারণের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড, কিন্তু 450 কোটি টাকা অপচয়ের পর সেই প্রকল্প এখন পরিত্যক্ত। পানি বেশি দিলে তো আমরা বগুড়া ক্যানেলটা করে ফেলতে পারতাম, একটা বগুড়া পর্যন্ত পানি দিতে পারতাম। সেকেন্ডারি ক্যানেল গেছে, হ্যাঁ, কিন্তু আমরা আর ফিল্ড ক্যানেলগুলো টার্সিয়ারি ক্যানেল করতে পারিনি। টার্সিয়ারি ক্যানেলগুলো করতে পারিনি কারণ ল্যান্ড অ্যাকুইজিশন তো এখন বিশাল টাকা। এবার 900 কোটি টাকার আরেকটি প্রকল্প প্রণয়নের কাজ শুরু হয়েছে। বিদ্যমান অবকাঠামোর পরিবর্ধন ও ব্যারেজের উজানে রিজার্ভার নির্মাণের মাধ্যমে 1 লাখ হেক্টরে সেচ পৌঁছে দেওয়ার লক্ষ্য বলে জানান প্রধান প্রকৌশলী। 1 লাখ হেক্টর পর্যন্ত আমরা সেচ দিতে পারবো। সেই লক্ষ্যে আমাদের একটা কারিগরি কমিটি হয়েছে, একটা উচ্চ পর্যায়ের কারিগরি কমিটি, যে কারিগরি কমিটির হেড হচ্ছে চিফ প্ল্যানিং। সে কারিগরি কমিটি কাজ করছে। আর বিষয়টিকে ভালোভাবে নিচ্ছে না তিস্তা বাঁচাও আন্দোলনের সংগঠকেরা। এরকম করে গণমানুষের অর্থের অপচয়ের মধ্য দিয়ে যদি সত্যিকার অর্থে সেটি রাষ্ট্রের কোনো কাজে না আসে, সেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আশঙ্কা আছে যে একইভাবে আবার এখানে অর্থের অপচয় হয় কিনা। সেজন্য আমরা মনে করি এই সমস্ত প্রকল্পের বাস্তবতা আরো ভালোভাবে মূল্যায়ন করে গ্রহণ করা উচিত, যাতে করে রাষ্ট্রের একটি টাকাও নষ্ট না হয়, নদীর এক বিন্দু পানিরও কোনো ক্ষতি না হয়। পানির অভাবে গত শুষ্ক মৌসুমে 20,000 হেক্টর জমিতে সেচ দেওয়ার টার্গেট নামিয়ে আনা হয়, কিন্তু শেষ পর্যন্ত দেয়া গেছে মাত্র 8,000 হেক্টরে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। সুনামগঞ্জের হাওর এলাকায় বোরো মৌসুমে ধানের আবাদ শুরু হয়েছে, তবে শ্রমিক সংকটের কারণে বেকায়দায় পড়েছেন কৃষকরা। বেশি টাকা দিতে হচ্ছে তাদের, অথচ অন্যান্য খরচ বাড়ায় চাষাবাদের খরচ বেড়ে গেছে। জেলার শীর্ষ কর্মকর্তা বলছেন এবার হাওরে শ্রমিক সংকট দেখা দিয়েছে। সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। হাওর বেষ্টিত সুনামগঞ্জের একমাত্র অর্থকারী ফসল বোরো মৌসুমের ধান। জেলার ছোট বড় 2 শতাধিক হাওরে ধান চাষে ব্যস্ত কৃষকেরা। জেলা কৃষি বিভাগ জানায় চলতি মৌসুমে সদরসহ 11টি উপজেলায় 2,17,535 হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ পর্যন্ত আবাদ হয়েছে 1,63,000 হেক্টরে। প্রতি হেক্টরে জমিতে ধানের চারা রোপণে একদিনে 28 জন কৃষি শ্রমিকের দরকার হয়। গেলবার সরকারের সহযোগিতায় কৃষিতে ভর্তুকি পেয়ে ধান কেটে ঘরে তুলতে পারলেও এবছর তারা পুঁজি সংকটে ভুগছেন। উচ্চ মূল্যে কৃষি উপকরণ ও শ্রমিকের যোগান দিতে কৃষকেরা হিমশিম খাচ্ছেন। এ অবস্থায় স্কুলের শিক্ষার্থীরা ধানের চারা রোপণে মাঠে নেমেছে। নবীন প্রবীণ সবাই এখন চাষাবাদে ব্যস্ত। ধান এক মন বেচলো, সার কিনা যায় না বস্তা। যেখানে 10 জন শ্রমিকের দরকার ওইখানে 4-5 জন পাওয়া যাইতেছে না। আগে 250 রোজ কামলা, 300 রোজ কামলা লাগে। আমি স্কুলে পড়ি, স্কুলের ফাঁকে ফাঁকে কাজ করি।
জেলার শীর্ষ কৃষি কর্মকর্তা বলছেন, চলতি বোরো মৌসুমে হাওরে ব্যাপকভাবে আবাদ হচ্ছে, আর মজুরি কম হওয়ায় শ্রমিক সংকট দেখা দিয়েছে। বোরো মৌসুমে আমাদের নিজের কোনো সমস্যা হয় নাই, সংকট হয় নাই, এবং আমরা আজ পর্যন্ত আমার কাছে যে রিপোর্ট আছে আমাদের সারেরও পর্যাপ্ত সরবরাহ আছে। জেলায় মোট 2,82,145 হেক্টর আবাদযোগ্য কৃষি জমি রয়েছে। তার মধ্যে এক ফসলি জমির পরিমাণ 1,62,459 হেক্টর। সময় সংবাদ, সুনামগঞ্জ। ধানের ভরা মৌসুমে দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে অস্থির হয়ে উঠেছে চালের বাজার। গত এক সপ্তাহে বেড়েছে সব ধরনের চালের দাম। 50 কেজি মোটা চালের বস্তা 1,700 টাকা থেকে বেড়ে হয়েছে 2,050 টাকা। মিনিকেট চাল 50 কেজির দাম 2,200 টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 2,500 টাকা। মিল মালিকরা জানান, জেলায় ধানের বাজারে দাম বাড়ার কারণে খুচরা পর্যায়ে বেড়েছে চালের দাম। চাল কিনতে এসে বিপাকে পড়েছেন প্রান্তিক ক্রেতারা। তবে জেলার হাটগুলোতে ধানের আমদানি বেশি হয়, কমতে শুরু করেছে ধানের দাম। কয়েকদিনের মধ্যে চালের দাম কমতে শুরু করবে বলে জানান কুষ্টিয়ার চাল মিল মালিকরা। চালের দাম যে বাড়ছে, তাতে যদি আমাদের ইনকাম, তাতে সংসারের পরে প্রভাব পড়ছে। আর কেজিতে 2 থেকে 3 টাকা বেশি হয়ে গেছে। মিনিকেট চাল 48 টাকা বেচছিলাম, বর্তমানে 50 থেকে 52 টাকা পর্যন্ত বেচছি। কাজললতা 40 টাকা বেচছিলাম, এখন 42 টাকা বেচছি। কয়েকদিন ধরে ধানের বাজার একটু বৃদ্ধি হওয়ার কারণে চাউলের বাজার একটু বৃদ্ধি হয়েছিল। তবে এখন ধানের বাজার বৃদ্ধি হওয়ার কারণে কৃষকরা ধান বেচার জন্য একটু আগ্রহ প্রকাশ বেশি দেখা গিয়েছে। এখন এই আগ্রহ প্রকাশ বেশি দেখার কারণে কিন্তু এখন বাজারে অ্যাভেলেবেল ধান আমরা পাচ্ছি। এখন আর আশা করা যায় আগামীতে চাউলের বাজার বাড়বে না। উন্নত জীবন আর আর্থিক সচ্ছলতার আশায় প্রতি বছর লাখ লাখ বাংলাদেশি পাড়ি জমান মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে। কারো কারো প্রত্যাশা পূরণ হলেও অনেকের কাছে সেই স্বপ্ন থেকে যায় অধরাই। মানবেতর জীবন আর অমানসিক পরিশ্রমে কাটে যাদের প্রতিদিনকার জীবন। ভিসার মেয়াদ শেষে অনেকে আবার পালিয়ে বেড়ান প্রবাসে। প্রত্যাশা একটাই, খরচের টাকা উঠিয়ে দেশে প্রিয়জনের মুখে একটুখানি হাসি ফোটানো। মালয়েশিয়ায় ঘুরে এসে প্রবাসীদের জীবন নিয়ে দেখুন আমার করা একটি রিপোর্ট। ছবি তুলেছেন রুহুল রহমান সোহাইল। সুউচ্চ ভবন, পরিচ্ছন্ন রাস্তা, নিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থাপনা, সব মিলিয়ে একটি উন্নত জীবন ব্যবস্থা। বলছি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কথা, যেখানে আধুনিক জীবন ধারণের সব ব্যবস্থাই বিদ্যমান। কিন্তু এই প্রশস্ত রাস্তার বাইরেও আছে অলিগলি, ঘিঞ্জি আবাসন, যেখানে বসবাস এই আধুনিক শহরের কারিগরদের, যাদের অধিকাংশই বাংলাদেশ থেকে পাড়ি জমানো শ্রমিক। প্রবাসে কেমন কাটছে তাদের জীবন, কথা হলো বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা হান্নান মিয়ার সাথে। রঙিন স্বপ্ন নিয়ে 11 মাস আগে যিনি এসেছেন কুয়ালালামপুরে, এখন তার বসবাস ঘরের বাইরে বারান্দার উপরে একটি ছোট্ট ঝুপড়ি ঘরে। ডাইরেক্ট বলছে যে মালয়েশিয়া বিমান আনবো, মালয়েশিয়ার বাসায় এনে দেওয়া যাইব। দালালের সাথে কথা বলছে। 15 দিন ইন্দোনেশিয়ার আইকাছেরা টলার পথে আনছে, 3 দিন টলারই লাগছে আসতে। 3 দিন পর্যন্ত একবার অনাখার, এখন কোনো কাজকর্ম যাইতে পারি না, রুমে বসে রয়েছি। এখন বলতেছে আমার পাসপোর্টও দিব না, দেশেও যাইতে পারবো না। এখানে যেন গল্পের শেষ নেই। কেউ কেউ ভিসার মেয়াদ বাড়াতে না পেরে লুকিয়ে আছেন, কেউ বা কাজ করছেন বাংলাদেশের থেকেও কম পারিশ্রমিকে। প্রত্যেক প্রবাসীর কথা শেষ হয় একই জায়গায়, খুব বেশি ভালো নেই তারা এখানে। বিদেশ মানেই তো কষ্ট, নিজেই পাক করতে হয়, নিজেই খাইতে হয়, ইনকাম বুঝে আমাদের থাকতে হয়। আমরা যদি ভালো থাকতে চাই তাহলে টাকাটা বেশি লাগবে, যেহেতু কুয়ালালামপুর এখানে এক্সপেন্সিভ। স্ত্রী আছে, মেয়ে আছে একজন। দেখা করতে মাইলে তো সবসময় তো যাওয়া যায় না, টাকারও একটা ডিপেন্ড আছে। মোবাইলে কথাবার্তা বলি, সময় থাকলে একটু করি, রাত্রেবেলা কাজের থেকে আসে আর রাত্রে ফ্রি টাইমে কথা বলি। জীবনের গল্প আরো করুন যারা কাজ করেন নির্মাণ শ্রমিক হিসেবে। ন্যূনতম আবাসনের সুযোগও পান না অনেকে। এখানে আমাদের একটা ন্যূনতম একটা থাকার একটা পরিবেশ আছে, কিন্তু মালয়েশিয়াতে যারা কুঞ্চিতে থাকে সেখানে না আছে বাথরুম ঠিক মতো, না খাবার পরিবেশ, না থাকার পরিবেশ। থাকার পরিবেশ এখানে যদি আমরা নিজেরা ভাড়া নিয়ে নেই রুম, তাহলে একটু পরিষ্কার থাকা যায়, নিজেরা একটু পরিচ্ছন্ন রাখি। দালালদের খপ্পরে পড়ে যারা কোনো রকম মালয়েশিয়ায় এসে পৌঁছাতে পেরেছেন, তাদের এখন খরচের টাকা উঠাতেই না বিশ্বাস। হাজারো কষ্টের মাঝে প্রত্যাশা একটাই, ভালো থাকুক বাংলাদেশে থাকা স্বজনরা। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। ইতিহাস তুলে ধরার প্রয়াস আর ইতিহাস জানার প্রবল ইচ্ছা, এই দুয়ে মিলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আগ্রহের কেন্দ্রবিন্দুতে বঙ্গবন্ধু প্যাভিলিয়ন, যেখানে তুলে ধরা হয়েছে বঙ্গবন্ধু ও বাংলাদেশের পথ পরিক্রমা,
তবে আন্তর্জাতিক মানের মেলা প্রাঙ্গণে ইতিহাস সমৃদ্ধ এমন আয়োজনের পরিসর বাড়ানোর পরামর্শ দর্শনার্থীদের। রিপোর্ট করেছেন কামরুল হাসান সবুজ। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মূল প্রবেশপথ পার হয়ে সোজা মাঝামাঝি গেলেই ডান পাশে চোখে পড়বে একটি প্যাভিলিয়ন, যার দেয়াল জুড়ে নানা তথ্য আর ছবিতে ফুটে উঠেছে অদম্য এক দেশের ইতিহাস আর তার স্থপতির কথা। এই প্যাভিলিয়নের ভেতরের দেয়াল সাজানো হয়েছে যুদ্ধবিধ্বস্ত সোনার বাংলার উত্তরণে, অভ্যন্তরীণ ও দ্বিপাক্ষিক অর্থনীতির খণ্ডচিত্র, রাজনৈতিক দর্শন আর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের বর্ণনায়। মেলায় আসা শিশু কিশোর কিশোরীদের কাছে যা হয়ে উঠেছে ইতিহাস জানার এক বড় সুযোগ। বঙ্গবন্ধু যখন কারাবন্দী ছিলেন তখন বাংলাদেশের মানুষের সংগ্রামের কথা, বাংলাদেশের উন্নয়নের কথাও বলা হয়েছে। এখানে আছে তার সুখ দুঃখের অনেক কাহিনী। এখানে আসলাম এই মুক্তিযুদ্ধ সম্পর্কে দেখার জন্য। নিজের দেশের ইতিহাস খুব ভালো লাগছে দেখে। আমাদের স্টুডেন্টদের কাছে বেশি শিক্ষণীয় এগুলো। যারা বয়সে বড় তারাও আসছেন বাংলাদেশ ও এর উত্থানের ইতিহাসকে আরেকবার জানতে ও নতুন প্রজন্মকে জানাতে। ভিনদেশীদেরও আগ্রহ রয়েছে এই প্যাভিলিয়ন ঘিরে। অনেক ত্যাগের মাধ্যমে যে অর্জন করেছি আমরা বাংলাদেশের স্বাধীনতা, তারই একটা বাস্তব চিত্র আমরা দেখলাম। বাংলাদেশের টোটাল হিস্ট্রিটা এখানে এসে উপলব্ধি করা যায়। এখানে রাষ্ট্রীয় এবং সামাজিক অর্থনীতি অনেক কিছু তুলে ধরা হয়েছে। আমি ঘুরে ঘুরে দেখলাম এবং এদেশের ইতিহাস আর তার জনক সম্পর্কে জানলাম। এটাকে আরো বড় আকারে, আরো বড় আঙ্গিকে জাতির সামনে তুলে ধরা উচিত। আমাদের সন্তানরা যেন আমাদের ইতিহাসটাকে জানে, আমাদের অস্তিত্বটাকে জানে। বঙ্গবন্ধুর 3053 দিনের জেল জীবনের বিবরণ, স্বাধীনতার ঘোষণাপত্র, বন্ধুপ্রতিম রাষ্ট্রপ্রধান ও বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক আর বাংলাদেশ গঠনে আন্তর্জাতিক অঙ্গনের সহযোগিতার তথ্যপূর্ণ পেপার কাটিংয়ে সাজানো এই আয়োজন বড় করার কথা জানালেন ইপিবির এই প্রতিনিধি। বঙ্গবন্ধুর প্যাভিলিয়নটা হচ্ছে বঙ্গবন্ধু সম্পর্কে জানার জন্য ইয়াং জেনারেশন সবচেয়ে বেশি আসে। ডিসপ্লে সংযোজন করা হবে। দর্শনার্থীদের আগ্রহ আর আয়োজক প্রতিষ্ঠানের উদ্যোগে আরও তথ্য সমৃদ্ধ হয়ে বঙ্গবন্ধু প্যাভিলিয়নটি পরিণত হবে এক খণ্ড বাংলাদেশে, সেই প্রত্যাশা সকলের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর শেরেবাংলা নগরে চলছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আজ মেলার পঞ্চম দিন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, ইমতিয়াজ, আপনি জানেন যে যেহেতু আজকে মেলার পঞ্চম দিন এবং আপনি জানেন যে কর্মদিবসের কিন্তু প্রথম দিন অর্থাৎ রোববার, এবং সকালবেলা হওয়ার কারণে মেলা যেহেতু 10টা বাজেই শুরু হয়েছে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে যে আসলে এখন পর্যন্ত কিন্তু সেই যে আশানুরূপ দর্শনার্থী সেটি কিন্তু আসলে এখনো আসেনি। আপনাকে যদি একটু পেছনে দেখাই যে মেলাটি এবার যেহেতু মেন গেট এটি আসলে মেট্রো রেলের আদলে করা হয়েছে, সুন্দর একটি গেট করা হয়েছে। এই গেট দিয়ে কিন্তু দর্শনার্থীরা মূল গেট এটি দিয়ে প্রবেশ করে থাকেন এবং বাম পাশে আরো একটি গেট আছে সেটি দিয়েও প্রবেশ করে থাকে এবং 30 টাকা মূল্যের যারা দর্শনার্থী প্রবেশ করবে এবং 20 টাকা মূল্য হচ্ছে ছোটদের জন্য মেলাটি আসলে করা হয়েছে। এবং সকালবেলা হওয়ার কারণে খুব একটা দর্শনার্থী চোখে পড়ছে না এবং যারা আসছেন তারা এখন মূলত এখানকার যারা কাজ করেন এমপ্লয়ি তারা মূলত এখন আসছেন এবং অল্প অল্প সংখ্যক কিছু দর্শনার্থীরা আসছেন এখানে। আপনি জানেন যে এবারের মেলা 24তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা গত 9 তারিখে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এটি উদ্বোধন করেছেন এবং তারপরে আজকে পঞ্চম দিনের মতো মেলা চলছে এবং সকালবেলা খুব একটা বেশি ভিড় না হওয়ার পরে আমরা জানি যে বিকেলের দিকে মোটামুটি ভালোই ভিড় হয়। এবারও কিন্তু মেলায় প্রায় 600 বেশি স্টল এখানে রাখা হয়েছে এবং সেই সাথে আপনি জানেন যে এটি যেহেতু আন্তর্জাতিক বাণিজ্য মেলা সেই এজন্য বিদেশি বিভিন্ন প্যাভিলিয়ন এবং মিনি প্যাভিলিয়ন কিন্তু এখানে আছে। আমি যদি আপনাকে একটু বলি যে 25টি দেশের মোট 52টি প্রতিষ্ঠান এখানে অংশগ্রহণ করছে এবং বাংলাদেশের বিভিন্ন খাদ্য এবং অন্য ধরনের স্টল নিয়ে মোট 605টি স্টল এবার সাজানো হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে সকালবেলা আসলে খুব একটা হুড়াহুড়ি নেই, ভিড় নেই, খুবই স্বস্তিরতেই কাস্টমাররা তাদের পছন্দের পণ্যটি দেখছেন এবং সেই সাথে যদি দাম এবং গুণগত মানের সাথে যদি মিলে যাচ্ছে তাহলে তারা কিনে নিচ্ছেন। মেলা বলতেই আসলে ছাড়ের বিষয়টি সবসময় মাথায় আসে। আপনি জানেন যে মেলা মাত্র 5 দিন হচ্ছে, এখন কিন্তু খুব একটা বেশি যে ওই যে ছাড় হুড়োহুড়ি অফার সেটি কিন্তু এখন দেওয়া হচ্ছে না।
এটি হয়তো বা আরও কিছুদিন পরে দেওয়া হবে। তবে ইলেকট্রনিক যে পণ্যগুলো আছে আপনি দেখতে পাচ্ছেন, এই পণ্যগুলোতে শুরু থেকেই মেলার প্রথম দিন থেকেই একটা ডিসকাউন্ট বিক্রেতারা দিয়ে থাকেন। সেক্ষেত্রে আপনাকে আরও একটি বিষয় যদি বলে রাখি যে ইলেকট্রনিক পণ্যগুলো কিন্তু এখন বাংলাদেশেই অনেক পণ্য তৈরি হচ্ছে এবং সেক্ষেত্রে পণ্যের মান এবং গুণগত যে মান এবং দামের সাথে বিদেশি পণ্যের সাথে মিলিয়ে নিচ্ছেন ক্রেতা দর্শনার্থীরা। আমি এখানে স্টলের সাথে কথা বলেছি যে এখানে যারা টিকিট কাউন্টার আছে তারা বলছেন যে গতকালকে যেহেতু সরকারি ছুটির দিন ছিল এবং তার আগের দিন শুক্রবার হওয়ার কারণে শুক্রবারের দিন প্রায় 50 থেকে 60 হাজার দর্শনার্থী ঢুকেছিল এবং গতকালকে 30 থেকে 40 হাজার দর্শনার্থী এই বাণিজ্য মেলা এসেছে এবং আজকেও যেহেতু কার্য দিবস এবং ছুটির দিন না হওয়ার কারণে 20 থেকে 30 হাজার দর্শনার্থী এখানে প্রবেশ করবে এমনটাই প্রত্যাশা এখানকার যারা টিকিট কাউন্টার আছেন তারা। আরও একটি বিষয় আপনার মাধ্যমে দর্শনার্থীদেরকে জানাতে চাই যে কোনো পণ্যের যদি কোনো অভিযোগ থাকে এবং পণ্য মান এবং সেই সাথে খাবারের মান এবং দাম নিয়ে যদি কোনো অভিযোগ থাকে তাহলে কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আছে, সেখানে তারা ইচ্ছা করলে কিন্তু মামলা করতে পারেন। এবং বিশেষ করে খাবারের যে বিষয়টি, খাবারে কিন্তু যদি পণ্যের মান যদি ঠিক না থাকে তাহলে কিন্তু গতবারও দেখেছি প্রায় অসংখ্য প্রতিদিনই মামলা কিন্তু করছেন এবং মান যদি ঠিক না থাকে। আরেকটা বিষয় হচ্ছে যে দর্শনার্থীরা বলছেন যে আপনার আন্তর্জাতিক বাণিজ্য মেলা হওয়ার পরেও কিন্তু এখনো আন্তর্জাতিক মানের যে স্টল সেটি কিন্তু তারা দেখতে পাচ্ছেন না এবং পণ্যের যে মান তারা বলছেন যে আন্তর্জাতিক মানের পণ্যের মান তারা পাচ্ছেন না এবং অবকাঠামো নির্মাণ এখনো প্রায় 20% বাকি আছে। সব মিলিয়ে আসলে আরো 2 থেকে 3 দিন লাগবে এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা মোটামুটি পরিপাটি হতে এবং জমতে শুরু করবে। তো ইমতিয়াজ, এই ছিল আমার কাছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে সবশেষ। দর্শক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 5ম দিনের খবরাখবর জানাতে মেলা প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। চলে যাচ্ছে পরের খবরে। রাজধানীতে শেষ হলো ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্টস এক্সপো 2019। উৎপাদন ব্যয় কমিয়ে আনতে প্রতিবারের মতো এবারও মেলায় প্রদর্শনী করা হয় আধুনিক প্রযুক্তির বিভিন্ন মেশিন। এবার আয়োজনে প্রত্যাশিত ছিল বলে জানান অংশগ্রহণকারীরা। এছাড়া ব্যবহারিকভাবে ধারণা নিতে এমন আয়োজন বিশেষ ভূমিকা রাখবে বলে জানান শিক্ষার্থীরা। প্রযুক্তির সহায়তায় শুধু যে উৎপাদনই বাড়ছে তা নয়, শ্রমিক ও কর্মঘণ্টা কমে আসায় উৎপাদন ব্যয়ও কমছে। এমন সব অত্যাধুনিক মেশিনের দেখা মিলেছে 16তম ঢাকা ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস এক্সপোতে। তুলনামূলক কম দাম হয় এসব মেশিন ব্যবসা সম্প্রসারণ ও নতুন উদ্যোক্তাদের বিশেষভাবে সহায়তা করছে বলে জানান অংশগ্রহণকারীরা। 12 সিঙ্গেল সিস্টেম মেশিন আর 12 মাল্টিগেজ মেশিন, হ্যাসেল ফ্রি, বিকজ অফ আপনার লেবারের কোনো আনরেস্ট নাই, কিছু নেই। একটা অপারেটর 4টা মেশিন চালাতে পারে। যে টেকনোলজিগুলো আমরা ডেভেলপ করেছি এবং আমাদের এনভায়রনমেন্ট, বাংলাদেশ এনভায়রনমেন্ট অনুযায়ী যে মেশিনগুলো করা দরকার ওই মেশিনগুলো আমরা এখানে ডিসপ্লে করছি আর কি। মেশিনের পাশাপাশি প্রদর্শন করা হয় সহযোগী পণ্য। ব্যবসায়ীরা জানান এবারের আয়োজনে বেশ ভালো সাড়া পেয়েছেন তারা। গতবারের চাইতে এবার সাড়াটা ভালো আছে। যদিও বাংলাদেশে বা ফায়ার সিকিউর যে ব্যাপারটা আছে এটা অনেক প্রায়োরিটি রাখে ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে, কারণ এই সিকিউর হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। আমাদের পাম্পের বিশেষত্ব হলো এফিসিয়েন্সি অনেক ভালো, যার কারণে আপনার কিলোওয়াট কারেন্ট রেটিংটা কমে যায়। মেলায় উপস্থিতি ছিল টেক্সটাইল ও গার্মেন্টস খাতের শিক্ষার্থীদের। মেলার মাধ্যমে বৃহৎ পরিসরে ও আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ মিলেছে। এখানে একটু বাড়তি সুবিধা হচ্ছে যে আমাদের এখানে অনেক টাইপের যে মানে টেক্সটাইল সেক্টরে অনেক মেশিন, অনেক ধরনের, তো আমরা সবগুলো ধরনের মেশিনের সাথে আমরা পরিচিত হতে পারতেছি। এসে কিছু দেখতে পারছি, প্র্যাকটিক্যালে শিখতে পারছি। একটা নতুন অভিজ্ঞতা আর কি। দেখে শেখা আর একটা পরে শেখার মধ্যে পার্থক্য অবশ্যই আছে। দেখলে অনেক কিছু জানা যাচ্ছে। ফেয়ারে আসলে টেক্সটাইলের যত মেশিনারি আছে সবগুলো আমরা ফেয়ারে দেখতে পারি, হ্যাঁ, এবং আমাদের অভিজ্ঞতা হয়। বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে 9 থেকে 12 জানুয়ারি পর্যন্ত 4 দিনের এই আয়োজনে প্রায় 2500 স্টলে ভারত, চীন, জাপান, তুরস্ক, জার্মানি, ইতালি সহ অংশ নেয় 17টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। স্বাভাবিক গতিতে চলছে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরের আমদানি রফতানি কার্যক্রম। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কমল দে। বন্দরের সবশেষ খবরাখবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল।
আমদানি রপ্তানি বাণিজ্যের 92% সম্পন্ন হয় এই সমুদ্র বন্দর দিয়ে, যার মধ্যে অন্তত 92% রয়েছে রপ্তানি এবং আমদানি রয়েছে 90%। তো এই আমদানি রপ্তানি বাণিজ্যের চট্টগ্রাম বন্দরে প্রতি বছরে কিন্তু এখান থেকে 46,000 কোটি টাকার কিন্তু রাজস্ব আদায় হয়, যেখানে এই বন্দরের উপর অনেকটা নির্ভর করে দেশের অর্থনীতির গতি প্রবাহ। এক্ষেত্রে যেহেতু দেশের রাজনৈতিক পরিস্থিতি এখন পুরোপুরি স্বাভাবিক রয়েছে এবং স্বাভাবিক রয়েছে আবহাওয়া পরিস্থিতি, এই দুটির কারণে কিন্তু বন্দরের কাজকর্ম যেটা কন্টেনার ওঠানামা ডেলিভারি পুরোটাই স্বাভাবিক গতিতে চলছে। আমি যদি বলি প্রবৃদ্ধির হারের দিকে আসি, চট্টগ্রাম বন্দর কিন্তু প্রতি বছরে 12 থেকে 14% হারে প্রবৃদ্ধি বাড়ছে। এটি কন্টেইনার উঠানামা থেকে শুরু করে ডেলিভারি এবং সেই সাথে জাহাজ আসার পরিমাণ। গত কয়েক বছর আগে কিন্তু চট্টগ্রাম বন্দরকে বলা হয়েছিল 20 লাখ কন্টেইনার হ্যান্ডেলিং হবে, সেটা যাবে, কিন্তু ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরে প্রতি বছর কন্টেইনার হ্যান্ডেলিংয়ের পরিমাণ 27 লক্ষ ছাড়িয়ে গেছে, আর জাহাজ আসার পরিমাণ ছাড়িয়েছে অন্তত 4000। তো বলা চলে দেশের যে অর্থনৈতিক গতিপ্রবাহ, সেই গতিপ্রবাহকে স্বাভাবিক রাখার জন্য, সচল রাখার জন্য অন্যতম ভূমিকা পালন করে চলেছে এই বন্দর। এই বন্দরের ক্ষেত্রে আমি যদি বলি আজকে চট্টগ্রাম বন্দর আজকের পরিস্থিতিটি ব্যাখ্যা করার চেষ্টা করি। আজকে চট্টগ্রাম বন্দরে আমরা দেখতে পাচ্ছি দেশি বিদেশি অন্তত 90টির বেশি জাহাজ অবস্থান করছে এবং প্রতিগুলি জাহাজ থেকে এর মধ্যে বন্দরের যে বহির্নোঙরে জাহাজ রয়েছে অন্তত 70টি। এই 70টি জাহাজের মধ্যে অন্তত 40টি জাহাজ থেকে পণ্য খালাস চলছে। তো আমি যদি বলি যে বন্দরে আসলে পণ্য খালাসের দিক থেকে যদি আসি, কোন ধরনের পণ্য খালাস বহির্নোঙরে, বিশেষ করে চট্টগ্রাম বন্দরে যেসব জাহাজ আসে চাল, গম, সিমেন্ট, ক্লিংকার কিংবা পাথর নিয়ে যেসব জাহাজ আসে সেখান থেকে পণ্য খালাস চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে। এবং বহির্নোঙর বলতে আমরা যদি বলি আলফা, ব্র্যাভো, চার্লি 3টে এখানে কিন্তু অ্যাঙ্কারেজ রয়েছে। সেই 3টে অ্যাঙ্কারেজে অবস্থান নিয়ে জাহাজগুলো সেখান থেকে তারা পণ্যগুলি খালাস করে লাইটারের জাহাজের মাধ্যমে। সেই লাইটারের জাহাজ হয়ে পণ্যগুলি চলে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের পার্শ্ববর্তী যে 16টি জেটি রয়েছে, সেই 16টি ঘাট রয়েছে। সেই ঘাটের পাশাপাশি নারায়ণগঞ্জ সব বিভিন্ন যে নদী বন্দরগুলো রয়েছে এবং ঘাট রয়েছে নদী প্রতি পার্শ্ববর্তী, সেসব ঘাটে চলে যাচ্ছে এবং সেখানে সে পণ্যগুলো খালাস হচ্ছে। এবার আমি যদি বলি যে এবার আমি আসি বন্দরে যে আর কি জাহাজ আসছে। আজকে আমরা বন্দরে দেখতে পাচ্ছি যে কন্টেইনার বাহী জাহাজের সংখ্যা তুলনামূলক বেশি, যার সংখ্যা 16টি। এছাড়া কার্গো ভেসেল রয়েছে 22টি। আমরা দেখতে পাচ্ছি আবার কিন্তু সিমেন্ট ট্যাঙ্কার কিন্তু প্রচুর পরিমাণ জানা যাচ্ছে যে উন্নয়ন কাজগুলি চলছে, সে উন্নয়ন কাজের জন্য কিন্তু প্রচুর পরিমাণে সিমেন্টের প্রয়োজন। বাংলাদেশ কিন্তু সিমেন্টের মধ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে, তবে সিমেন্ট ক্লিংকার কিছুটা আমদানি করতে বিদেশ থেকে। সেই সিমেন্ট ক্লিংকার বাহী জাহাজ রয়েছে অন্তত 27টি। আবার দেখতে হচ্ছে আমরা তেল আছে, আপনারা জানেন যে জ্বালানি তেল সব বিভিন্ন তেল আমদানি করা হয়, সেই তেলের জাহাজ অর্থাৎ অয়েল ট্যাঙ্কার রয়েছে 4টি এবং 2টি রয়েছে চিনিবাহী জাহাজ। এবং আমরা দেখতে পাচ্ছি কিন্তু বন্দরে কিন্তু আরও 4টে গমবাহী জাহাজ ঢোকার প্রবেশের মুখে রয়েছে। তো এই বন্দরে গত 24 ঘন্টা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কিন্তু 4000-এর বেশি কন্টেইনার তারা ডেলিভারি দিয়েছে। তো বলা চলে এই চট্টগ্রাম বন্দরের যে কাজকর্ম অর্থাৎ স্বাভাবিক যে গতি প্রকৃতি পুরোপুরি স্বাভাবিক হচ্ছে। বিশেষ করে কন্টেইনার জটের তেমন কোনো আশঙ্কা নেই, কারণ জানেন যে 49,000 টিউজ ধারণ ক্ষমতার এই বন্দরে এখন পর্যন্ত 40,000 টিউজ কন্টেইনার রয়েছে, যে কারণে বন্দর তার স্বাভাবিক যে গতি সে গতি অব্যাহত রেখে অর্থনীতিকে আরও সমৃদ্ধি করছে। তো চট্টগ্রাম বন্দরের যে আজকে যে কন্টেইনার উঠানামা স্বাভাবিক রয়েছে, ডেলিভারি স্বাভাবিক রয়েছে, জাহাজ চলাচল। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম বন্দর থেকে সর্বশেষ। দর্শক, চট্টগ্রাম বন্দরের আমদানি রফতানির সবশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দে। রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা ও পার্শ্ববর্তী জেলার নেতাদের সঙ্গে যৌথ সভায় শেষে বক্তব্য রাখছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। 6টি জেলার যে উপজেলাগুলো আছে, পৌরসভাগুলো আছে, সর্বত্র আপনারা এখন থেকেই নিজেরা মিটিং করবেন, মিটিং করে প্রস্তুতি নেবেন এবং প্রত্যেক শাখায় আপনাদের বর্ধিত সভা করবেন। সময় অবশ্য বেশি দিন নেই, আজকে হলো আমাদের 13 তারিখ, আর সময় আছে 5 দিন মাঝখানে। এই 5 দিনের মধ্যে আমি আশা করি আপনারা প্রস্তুতি নেবেন, সবাইকে নিয়ে তৃণমূলকে ডাকবেন, আপনাদের যারা তৃণমূল তাদেরকে ডাকবেন, ডেকে বর্ধিত সভা করে সময় মতো আমার মনে হয় আপনারা এমনভাবে আসবেন যাতে আপনার সমাবেশ স্থলে বেলা 1টার মধ্যে, 1টাই ঠিক আছে, 1টার মধ্যে যাতে আপনারা প্রবেশ করতে পারেন। অনেক সময় দেখা যায় নেত্রীর বক্তৃতা প্রায় শেষ, তখন কোনো জেলা আসছে, তো তাহলে তো উদ্দেশ্যটা সফল হবে না। সেদিন
আমাদের নেত্রী দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। আমাদের আগামী দিনের করণীয় সম্পর্কে তিনি আমাদের সরকার কিভাবে চলবে, উন্নয়ন কিভাবে চলবে, আমাদের দল কিভাবে চলবে, সব বিষয়ে তিনি একটা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। কাজেই আপনাদের সে বক্তব্যটাও শুনতে হবে। অনেক সময় দেখা যায় দূর থেকে যারা আসেন মনে করেন যে সময় চলে গেল, আমার আবার ফিরে যেতে হবে, এসেই গাড়িতে উঠার একটা তাগিদ অনেকে উপলব্ধি করেন এবং দেখা যায় যে হাজিরা দিয়েই চলে যান, হাজিরা দিয়ে গিয়ে গাড়িতে উঠেন। এইটা যেন না হয়। কি হবে, আপনি সন্ধ্যা পর্যন্ত থাকেন না, সন্ধ্যার পরে রওনা হলেন, একদিনের জন্য নেত্রীর ডাকে আপনারা কি সাড়া দিতে পারবেন না? এ ধৈর্যটা কি থাকবে না? কাজে কর্মীদেরও এভাবে মানসিক প্রস্তুতি নিয়ে আসতে হবে যেন নেত্রীর বক্তৃতা শেষ হওয়া পর্যন্ত সবার ধৈর্য যেন থাকে এবং শেষ হওয়া পর্যন্ত যার যার জায়গা থেকে, স্থান থেকে, বসার জায়গা থেকে কেউ যেন সরে না যান, সভাস্থল যেন ত্যাগ না করেন, সে ব্যাপারে। অবৈধ দখল, দূষণ ও নাব্য সংকটে সংকুচিত হয়ে পড়েছে নারায়ণগঞ্জের সবগুলো নদীর গতিপথ। ফলে নৌযান চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। সংশ্লিষ্টদের মতে নৌপথের অনিয়ম রোধে ব্যবস্থা নেওয়া সহ নদীগুলোর ঐতিহ্য ফিরিয়ে আনা দরকার। অবশ্য বিআইডব্লিউটিএ বলছে নদীগুলোকে রক্ষায় সরকার নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে। শওকত আলী শওকতের পাঠানো তথ্য ও আব্দুল্লাল মামুনের ছবি নিয়ে রিপোর্ট। বাণিজ্যিক নগরী নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্রে গড়ে ওঠা নদীবন্দরের সাথে চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সহ দেশের বিভিন্ন নৌপথে সংযোগ রয়েছে। তবে নাব্য সংকট, নদী দখল ও দূষণের কারণে নৌপথ সংকুচিত হয়ে নৌযান চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর দুপাশে বিভিন্ন শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠায় নদীপথ ছোট হয়ে যাচ্ছে। এছাড়া বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে নদী ভরাট করে দখল করে নিচ্ছে ভূমিদস্যুরা। ফলে কমছে নদীপথে যাত্রী ও নৌযানের সংখ্যা। ব্যবসার ক্ষেত্রে নদীর দোনস দখল করে রাখছে। অনেক সময় কিনার দিয়া চাইপা যেতে হলে চাইপা যাইতে পারতাছি না। নদীর পানি অনেক পরিষ্কার ছিল, অনেক ধরনের মাছ ছিল। বলগেট আপ ডাউন করতে পারে না, নদী আগে অনেক ছোট হয়ে গেছে। এ অবস্থায় দখল, শিল্প ও কারখানার দূষণ এবং নাব্য সংকট সমাধান সহ নদীপথে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতারা। আমাদের নৌযান, আমাদের যাত্রীবাহী লঞ্চ, এগুলি যদি সুন্দর মতো আমরা চলাফেরা করতে পারি, সেজন্য সরকারের কাছে আবেদন, আমাদের নদী খনন, দূষণমুক্ত এবং দখলমুক্ত নৌপথ আমরা শ্রমিকরা আমরা চাই। আমরা বর্তমান সরকারের কাছে বিনীত অনুরোধ জানাই, তিনি যেন প্রত্যেকটা নদীর গতিপথ ঠিক রাখার এবং নাব্যতা ঠিক রাখার ব্যাপারে একটু সদয় দৃষ্টি দেন। অবশ্য সমস্যা সমাধানে আশ্বাস দিয়ে নাব্য সংকট ও দখলমুক্ত সহ নারায়ণগঞ্জের নদীগুলোকে রক্ষার ব্যাপারে সরকারের নানা পরিকল্পনার কথা জানালেন বিআইডব্লিউটিএ এর কর্মকর্তা। নাব্যতা সংকট দূরীভূত করার জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতায় প্রায় 53টা নদীতে খনন কার্যক্রম সরকার হাতে নিয়েছে। নারায়ণগঞ্জের যে সকল বিল কারখানা আছে তাদেরকেও ইটিপি আওতায় আনার প্রক্রিয়া গভর্নমেন্ট হাতে নিয়েছে। নারায়ণগঞ্জ নদীবন্দরকে কেন্দ্র করে জেলার 5টি নদীতে ঝুঁকি নিয়ে যাত্রীবাহী লঞ্চ, ট্রলার, তেলের ট্যাঙ্কার, পণ্যবাহী জাহাজ ও বালুবাহী যন্ত্রচালিত প্রায় 2500 নৌযান প্রতিদিন চলাচল করে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। 2018 সাল শেষে ইসলামী ব্যাংকের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে 82,288 কোটি টাকা, যা আগের বছরের তুলনায় 7,157 কোটি টাকা বেশি। গতকাল রাজধানীর একটি হোটেলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের দুদিনব্যাপী ব্যবসায়ী উন্নয়ন সম্মেলনে প্রথম দিনে এ তথ্য তুলে ধরা হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধন করা হলো উজালা পেইন্টসের নতুন পণ্য প্রোডাকশন প্লান্ট। গতকাল সাভারের হেমায়েতপুরে প্রোডাকশন প্লান্টের উদ্বোধন করেন উজালা পেইন্টসের চেয়ারম্যান আলহাজ
নজরুল ইসলাম। এ সময় তিনি বলেন, সেরা মান ও সর্বোচ্চ গ্রাহক সেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে উজালা পেইন্টস। এজন্য কোম্পানির সব কর্মকর্তাদের সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ হামিদুল ইসলাম সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের অন্যতম ইলেকট্রনিক্স পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান মিনিস্টার মাইওয়ান গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এম রাজ্জাক খান। সভায় গত বছরের ব্যবসা পরিচালনা এবং 2019 সালের ব্যবসার পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। মিনিস্টার মাইওয়ান গ্রুপের নির্বাহী পরিচালক গোলাম শাহরিয়ার কবিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা তনু, প্রতিষ্ঠানটির পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। দর্শক, সচিবালয় সমন্বয় সভায় বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। 4.5 কোটি মানুষ ছিল 50-এর দশকের মাঝামাঝি। তখন থেকে খাদ্য ঘাটতি শুরু হয়। আজকে 17 কোটি মানুষ, খাদ্য উদ্বৃত্তের দেশ। যখন 4.5 কোটি মানুষ ছিল তখন থেকে খাদ্য ঘাটতি শুরু হয়। 17 কোটি মানুষ, খাদ্য উদ্বৃত্তের দেশ। উৎপাদনশীলতা 3 গুণ বেড়েছে। আজকে জন্মলগ্ন থেকে আমরা স্বল্পোন্নত দেশের তালিকাভুক্ত ছিলাম। বাংলাদেশ যখন বিশ্ব সংবাদ হতো, কোনো নৌকা ডুবিতে, ঢাকার রাস্তায় নৌকা চলাচল করলে বন্যার সময়, কিংবা বড় কোনো দুর্ঘটনা হলে, কোনো জলোচ্ছ্বাস হলে, কোনো ঘূর্ণিঝড় হলে বাংলাদেশ যখন বিশ্ব সংবাদ হতো, তখন বাংলাদেশের নামের সাথে লেখা হতো পৃথিবীর অন্যতম দরিদ্র দেশ। আজকে সেটি লেখার আর সুযোগ নাই। যদি কেউ সেটি লেখে, সেটি ভুল লিখবে, অসত্য লিখবে। কারণ বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ। এবং আজকে বাংলাদেশ নিউক্লিয়ার ক্লাবের সদস্য, বাংলাদেশ আজকে স্যাটেলাইট ক্লাবের সদস্য, যেগুলো কল্পনার বাইরে ছিল। আমাদের দেশে এখন কবিতায় কুঁড়েঘর আছে, বাস্তবে কুঁড়েঘর নাই। আমাদের দেশে 10-15 বছর আগেও বিদেশ থেকে পুরনো কাপড় আসতো। সেই কাপড় ধোলাই ইস্ত্রি করার পর ঢাকার বঙ্গবাজারে, চট্টগ্রামের জোহর হকার মার্কেটে, বাংলাদেশের অন্যান্য জেলার বিভিন্ন মার্কেটে বিক্রি হতো। সেগুলো আমরা পরে সাহেব হতাম। আর এখন আমাদের দেশের কাপড়, সেলাই করা কাপড় ইউরোপ আমেরিকায় যায়, আমাদের দেশ থেকে রপ্তানি করা, সেগুলো পরে তাদের যে সাহেব সেটা রক্ষা করে। পরিবর্তন হয়ে গেছে, উল্টো হয়ে গেছে। আকাশ থেকে ঢাকা শহর চেনা যায় না। কুড়িল ফ্লাইওভার দেখলে মনে হয় ইংরেজি সিনেমার কোনো দৃশ্যপট। চট্টগ্রাম শহরে আকাশ থেকে যখন বিমান থেকে দেখা হয় আখতারুজ্জামান ফ্লাইওভার, তখন মনে হয় এটিও ইংরেজি সিনেমার কোনো অংশ। এই সময় বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পানি নিয়ে অনিশ্চয়তা কাটছে না রংপুর তিস্তা ব্যারেজে। 450 কোটি টাকা ব্যয়ের পর সেচ সম্প্রসারণ প্রকল্প পরিত্যক্ত, হাতে নেওয়া হয়েছে নতুন প্রকল্প। সুনামগঞ্জের হাওরে এবারও বড় মৌসুমে শ্রমিক সংকট, বিপাকী কৃষক। ব্যাপক আবাদ ও মজুরি কমই সংকটের কারণ বলছেন কৃষি কর্মকর্তা। মানবেতর জীবন আর অমানসিক পরিশ্রমে দিন কাটছে বিভিন্ন দেশে পাড়ি জমানো লাখ লাখ বাংলাদেশির। দালাল চক্রের কারণে বিপাকে অনেকে। এবং ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে বঙ্গবন্ধু প্যাভিলিয়ন। আরো তথ্য সমৃদ্ধ করার পরামর্শ। এই ছিল সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।